তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও অনেকেই সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি করে নাও। আজকে আলোচনা করব সুবোধ ঘোষের বহুরূপী গল্পটা নিয়ে। এই গল্পের মুখ্য চরিত্র হরিদা। তোমরা অনেকেই গল্পটা পড়ে ফেলেছো, আর এখনও যারা পড়োনি আর দেরি করো না, চটপট গল্পটা পড়ে নাও। ভীষণ সুন্দর এই গল্পটা। বহুরূপী বহুরূপী বললে আমাদের যেটা মনে হয় যে যারা বহুরূপ ধারণ করে, নানা রকম যারা রং বদলায়, যেরকম জানো তো গিরগিটিকে বহুরূপী প্রাণী বলা হয়, কারণ তারা রং বদলাতে পারে। তো এরকম যে বহুরূপী এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছে এই গল্পে, সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন কাল থেকে আমাদের একটা বিশেষত গ্রাম বাংলাতে একটা তোমার জীবিকা ছিল বা আছে এখনও, সেটা হচ্ছে বহুরূপী। বহুরূপী যারা, তারা কি করে, এক এক দিন এক এক রকম সাজে তারা বাইরে বের হন এবং লোকের কাছ থেকে তারা পয়সা উপার্জন করেন। তাদের সাজ দেখে খুশি হয়ে মানুষজন তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে, সেটাই তাদের রোজগার। যেহেতু এটা প্রাচীন কাল থেকে আমাদের গ্রাম বাংলাতে এটার প্রচলন আছে, সেই জন্য এটাকে লোকশিল্প বলা হয়ে থাকে। অর্থাৎ তোমরা অনেকেই হয়তো দেখেছো রাস্তাঘাটে অনেকে কালী সাজেন, অনেকে শিব ঠাকুর সাজেন। তো এইরকমভাবে দেবদেবী সাজলে কি হয়, মানুষের মনের মধ্যে যেহেতু ভক্তি থেকে একটা ভয়ের ব্যাপার থাকে, তো অনেকেই সেই জন্যে নির্দ্বিধায় কি করেন, তাদেরকে পয়সা দিয়ে দেন। তো এটাই তাদের রোজগারের পথ। তো তারা এইভাবে নানা রকম রূপ ধারণ করে, কখনো কৃষ্ণ, কখনো রাধা, এইরকম নানা রকম রূপ ধারণ করে তারা সাজে, এবং এটাই তাদের রোজগারের পদ্ধতি। এই যে পদ্ধতিটা, এই যে জীবিকাটা, এটাকেই বহুরূপী বলা হচ্ছে। এবং এই গল্পে আমরা যে হরিদার যে ক্যারেক্টারটা পাচ্ছি, যাকে আমরা এই গল্পের মুখ্য চরিত্র বলছি, তিনি হচ্ছেন এই এক লোকশিল্পী, যিনি বহুরূপী শিল্পী। এবং গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে যে হরিদা শুধু যে সুন্দর করে সাজতে পারতেন, নিখুঁত করে তিনি যে সেই রূপটা ধারণ করতে পারতেন, যে চরিত্রটা তিনি হতে চাইছেন, শুধু তাই নয়, তিনি অসাধারণ অভিনয় করতে পারতেন, যার জন্যে তিনি যে একজন বহুরূপী এটা বোঝাই যেত না। এখানে গল্পের লেখক, তিনি কথক, তিনি আমাদের গল্পটা বলছেন, এবং তিনি বলছেন যে তার আরও দুই বন্ধু ছিল যারা নাকি হরিদার খুব ভক্ত ছিল। এবং এই হরিদার কথা যেটা লেখক বলছেন, যে তিনি এতটাই এই বহুরূপী জীবিকাকে ভালোবাসতেন যে হরিদা হয়তো অন্য অনেক কিছু কাজ করতে পারতেন, কিন্তু হরিদা অন্য কোনো জীবিকা অর্জন করতে চাইতেন না বা করতেন না। এবং এই বহুরূপী সেজে আর কতই বা রোজগার হয়, লোককে তো জোর করা যায় না টাকা দেওয়ার জন্য, খুশি হয়ে মানুষ যেটুকু দেন সেটুকু। তার ফলে হরিদার ছিল প্রচণ্ড, মানে হরিদার দরিদ্র ছিল। অর্ধেক দিন তার বাড়িতে হাঁড়িতে ভাত চড়তো না, তার অর্ধেক দিন খাওয়াই হতো না। কিন্তু হরিদা তার এই জীবিকা, তার শুধু জীবিকাই না, তার শুধু পেশাই না, তার এটা ছিল নেশা, যার জন্য হরিদা অন্য কোনো কাজ করে অর্থ উপার্জন বা টাকা রোজগারের কথা হরিদা কোনোদিন ভাবেননি। তিনি শুধু এই বহুরূপী যে তার জীবিকা, এটাকেই তিনি পছন্দ করতেন, কারণ রোজ রোজ এই নিত্য নতুন সাজতে তার ভীষণ ভালো লাগতো। আর এটা ছিল তার কাছে একটা চ্যালেঞ্জের মতো, যে কেউ তাকে চিনতেই পারবে না। এবং এর জন্য তো শুধু নিখুঁত সাজটা নয়, এর জন্য তাকে নিখুঁত অভিনয় করতে হতো। যেমন যখনই তোমরা রিডিং পড়বে, পরপর দেখবে হরিদার বিভিন্ন রকম সাজের গল্প লেখক তুলে ধরেছেন। যেমন তিনি কখনো বলা হয়েছে তিনি বাউল সেজেছেন, কখনো কাপালিক সাজতেন, কখনো কাবুলিওয়ালা সাজতেন, এবং যেটা সাজতেন একেবারে নিখুঁতভাবে সাজতেন, মানে কেউ ধরতে পারবে না যে ইনি একজন বহুরূপী।
যেমন বলা হয়েছে যে তিনি সেজেছেন পাগল সেজেছেন। একদিন দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে রয়েছে তাদের এলাকায়, আর একটা পাগল, তার সেই ভয়ঙ্কর চোখ মুখ, হ্যাঁ, গলায় সেই কৌটোর মালা, যেমন পাগলরা হয়ে থাকে, এবং থান ইট তুলে বাসের লোকদের দিকে তিনি তেড়ে যাচ্ছেন মারবেন বলে। অর্ধেক লোক তো ভয় পেয়ে একদম একাকার কাণ্ড, কিন্তু বাসের ড্রাইভার চিনতে পেরে গেছে যে এটা হরিদা। তখন কিছু লোক তো ভীষণ অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে যে এটা একটা বহুরূপী, এরকম সুন্দর, শুধু পাগল সাজেই নেই, অভিনয় করছে। আবার কিছু লোক বিরক্ত হয়েছে এই ভেবে যে আমরা বোকা হয়ে গেলাম, আমরা বুঝতেই পারলাম না। আবার কোন দিন এই হরিদাই একজন বাইজি সেজে রাস্তায় বেরোচ্ছেন, সেই হাতে ফুলের সাজি নিয়ে, হ্যাঁ, পায়ে সেই ঝুমুর পরে ঝুমঝুম করতে করতে, হ্যাঁ, বাইজি যারা আমার কাছে অনেকে বাড়িতে পড়তে আসে, তারা আমায় জিজ্ঞাসা করেছে যে দিদি বাইজি বলতে কি বোঝানো হচ্ছে। আগেকার দিনে আমরা জানি যে রাজা রাজরাদের সময় থেকে বাইজিরা থাকতেন, তারা তাদের নাচ গানের মাধ্যমে রাজাদের, জমিদারদের, নবাবদের বিনোদন করতেন। তো বলা যেতে পারে এটা এক ধরনের শিল্প, যারা নাচতেন, নৃত্য শিল্পী ছিলেন যারা, তো তাদেরকে এরকম বলা হতো। তো সেই এরকমই একটি নারী একদিন সেজেছেন হরিদা, এবং কেউ তাকে যথারীতি চিনতে পারছেন না। তো এইরকমভাবে তিনি একদিন সেজেছেন পুলিশ সেজেছেন, এবং লিচু বাগানে কিছু স্কুলের ছেলে তারা লিচু চুরি করছে, এবং সেখানে গিয়ে তিনি পুলিশ সেজেছেন, এবং স্কুলের মাস্টারমশাই এসে পুলিশকে ঘুষ দিয়েছেন, অর্থাৎ হরিদাকে বকশিস দিয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এটা হরিদা। পরের দিন যখন মাস্টারমশাই জানতে পেরেছেন যে ওটা হরিদা ছিলেন, তখন তিনি কিন্তু খুশি হয়েছেন এই ভেবে যে বাবা, এত সুন্দর ওর অভিনয় দক্ষতা। তো এইভাবে আমরা হরিদার চরিত্রটাকে এখানে লেখক তুলে ধরেছেন যে একটা অত্যন্ত সাধারণ মানুষ, কিন্তু তার জীবিকাটাও অত্যন্ত সাধারণ। বহুরূপী অনেকেই সাজেন, অনেকেই এই বহুরূপী সেজে গ্রাম বাংলায় রোজগার করে থাকেন, কিন্তু কেন হরিদার মতন একটা বহুরূপী চরিত্রকে নিয়ে গল্প লেখা হলো? কারণ বহুরূপী খুব সাধারণ একটা জীবিকা হলেও হরিদা সাধারণ ছিলেন না। হরিদা আর পাঁচজন বহুরূপীর মতন ছিলেন না, যে যাই তাই করে একটা সেজেগুজে বেরিয়ে গেলাম, তা কিন্তু হরিদা ছিলেন না। মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট যেরকম হরিদা ছিলেন একদম পারফেক্ট, তার সাজগোজ যেমন নিখুঁতভাবে তিনি তার সাজটাকে করতে পারতেন, সেই রকম যে হরিদা কত বড় মাপের শিল্পী ছিলেন, তার ভেতরে যে একটা অভিনয় দক্ষতা ছিল, অর্থাৎ হরিদা যে একটা অন্যরকম চরিত্র, সেইটা লেখক এখানে তুলে ধরেছেন। এবং চরিত্রতে প্রবেশ করার জন্য হরিদা যে কত দূর অবধি যেতে পারতেন, সেটা আমরা পরিচয় পাই গল্পের শেষে। গল্পের শুরুতে দেখবে যে হরিদা জানতে পারছেন লেখক ও তার কথক তার বন্ধুদের কাছ থেকে, যে তাদের এলাকায় যে খুব ধনী লোক জগদীশবাবু, তার বাড়িতে সন্ন্যাসী এসেছেন, খুব আর কি উঁচু দরের সন্ন্যাসী। উঁচু দরের সন্ন্যাসী কেন? কারণ সন্ন্যাসী এসেছেন একেবারে হিমালয় থেকে, এবং এমন সন্ন্যাসী যে 1000 বছর তার নাকি বয়স হয়ে গেছে, সারা বছর নাকি একটা হরিতকি খেয়ে তিনি বেঁচে থাকেন, এই জন্যে উঁচু দরের সন্ন্যাসী। কিন্তু হরিদাকে ছেলেরা গল্প করছে যে জানো, হরিদা এত উঁচু দরের সন্ন্যাসী, উনি কোনো দান টান নেন না, পায়ের ধুলো কাউকে দেন না, কিন্তু জগদীশ বাবু যখন খড়মটা এগিয়ে দিলেন, তাতে সোনার বোল লাগানো খড়মের ওপরে, তখন তিনি পা দুটো এগিয়ে দিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কত বড় সন্ন্যাসী, যে সোনার যেই দেখলেন সোনা দিয়ে খড়ম, অমনি সঙ্গে সঙ্গে পা বাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ নামেই সন্ন্যাসী, ভেতরে তার লোভ লালসা ভোগ বিলাস ভর্তি। তো হরিদা তো বুঝে গেলেন যে তার মানে জগদীশবাবু এইরকম সন্ন্যাসীদের জন্য একেবারে আত্মহারা হয়ে যান, এবং জগদীশবাবুর এইটুকু ক্ষমতা নেই, তার টাকা থাকতে পারে কিন্তু তার এইটুকু বোঝার ক্ষমতা নেই যে প্রকৃত সন্ন্যাসী কোনোদিন সোনা দানার প্রতি প্রলুব্ধ বা লোভ করবে না। এবং তিনি বললেন যে আচ্ছা, জগদীশবাবুর কাছে তার মানে এত টাকা রয়েছে, তাহলে এবার আমি জগদীশবাবুর কাছেই বহুরূপী সেজে গিয়ে তাকে ঠকিয়ে তার থেকে টাকা আদায় করব। তিনি বললেন যে সেই একটা প্রবাদ আছে, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, মানে মারবো তো একেবারে গন্ডারের মতো বিশাল প্রাণী মারবো, আর লুট করব যদি তো ভাণ্ডার লুট করব, সাধারণ ছুটকো ছাটকা করবো কেন? এই বলে তিনি তার ওই মানে আমাদের যিনি গল্পের লেখক বা তার বন্ধুরা,
তাদের সাথে তিনি একটা প্রায় চ্যালেঞ্জ নিলেন যে আমি জগদীশবাবুকে কিন্তু এবার বোকা বানিয়ে টাকা নেব, তো তোমরা সন্ধ্যাবেলা সেখানে এসো। তো ওরা বললো আমরাও চাঁদা তুলতে যাব, ঠিক আছে দেখা হবে। এইবার তারা দেখলো এক সন্ন্যাসী গোছের বিরাগী মানুষ, বিরাগী বৈরাগ্য থেকে এই বিরাগ শব্দটা এসেছে, অর্থাৎ যার কোনো ভোগ বিলাসের প্রতি অনুরাগ নেই, তার বিরাগ রয়েছে ভোগ বিলাসের প্রতি, তাই জন্যে সে বিরাগী, তার কোনো কিছুতে আসক্তি নেই, তাই সে সন্ন্যাসী। তো এরকম একজন এসেছে, গায়ে উত্তরীয় রয়েছে, ঝোলা রয়েছে, তাতে গীতা রয়েছে, এরকম সাধারণ এক মানুষ। তো তিনি কিছুতেই, গল্পের তোমরা যখন রিডিং পড়বে তোমরা দেখবে তার সেই চোখের চাহনি একেবারে আলাদা, তার কথা বলার ভঙ্গি একেবারে আলাদা। তো ছেলেরা বলছে যে এটা তো হরিদা নয়, এ তো হরিদা হতেই পারে না, কারণ এরকম নাকি হরিদার চোখের চাহনি এরম নাকি, হরিদা এরকমভাবে কথা বলতে পারে নাকি, বিরাগী যেরকমভাবে জগদীশবাবুর সঙ্গে কথা বলছেন এরমভাবে তো হরিদা বলতে পারেন না। কারণ তিনি বলছেন যে না, তোমার বাড়িতে আমি প্রবেশ করব না, আমার এরকম ধরাতল রয়েছে, এই পৃথিবীর মাটি থাকতে আমি তোমার গৃহে প্রবেশ করব কেন? আমার কোনো কিছুর ওপর রাগ নেই, আমার কোনো মানে ষড়রিপুর মধ্যে যেটা রাগ রিপু, সেই রাগের রিপুটাই আমার মধ্যে নেই, আমার শরীরে রাগ নেই, আমার কোনো ভোগবিলাসের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি বিরাগী, আমি সন্ন্যাসী। এবং সেই রকম তার চোখের চাহনি, তার কথা বলার ভঙ্গি, এবং শেষ পর্যন্ত সে দানও গ্রহণ করলো না। যখন তাকে এক বান্ডিল টাকা জগদীশবাবু দিতে চাইছে, সে সেটাও নিল না, কারণ সে তো সন্ন্যাসী কখনো লোভ করতে পারে না, টাকার প্রতি তার আসক্তি থাকতে পারে না, তারা ত্যাগী তাদের সব কিছু। তো তখন ছেলেরা আরও বেশি করে বুঝলো যে এটা তো হরিদা হতে পারে না, হরিদা হলে তো সে টাকা নিয়েই নিত, কারণ সে তো বলেইছে জগদীশবাবুকে ঠকিয়ে প্রচুর টাকা নেবে। তো যথারীতি সময়টা পেরিয়ে গেছে, ছেলেরা আবার হরিদার বাড়িতে চলে এসেছে, কারণ তারা তো হরিদার কাছেই আসে, সন্ধ্যাবেলা সেখানেই আড্ডা জমে, হরিদার ওখানে বসেই তারা আড্ডা দেয়। তখন যাই হোক, তো এরকম তারা ফিরে এসেছে, এসে বলছে যে হরিদা তো যায়নি, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যে এরকম যে ওরা যখন ভাবছে যে এটা হরিদা নয়, তখন ওরা পরে জানতে পারছে যে ওই তো উত্তরীয় পড়ে রয়েছে, ওই তো ব্যাগ পড়ে রয়েছে, সেই যে ঝোলাটা ছিল লোকটার সঙ্গে সেই সব জিনিস রয়েছে। কিন্তু হরিদা তো বসে বসে তখন বিড়ি ধরিয়েছে। তখন বলছে, তারা জানতে পারছে যে হ্যাঁ, ওটাই হরিদাই ছিল, ওটাই হরিদা ছিল। তারা তখন অবাক যে তুমি ছিলে, কিন্তু হরিদা টাকা নেয়নি কেন? নিতে পারলো না হরিদার টাকাটা, কারণ হরিদা তখন ওই যে হরিদার বহুরূপী সাজ শুধু তার কাছে জীবিকা নয়, শুধু সাজা নয়, ওই চরিত্রটা হয়ে ওঠা, এবং সেই সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী সাজাটাই তার কাছে ছিল চ্যালেঞ্জ, যে তাকে তার এত নিকট তার এই ছেলে দল, যারা তার সাথে সারাক্ষণ বসে আছে, তাকে প্রত্যক্ষ করছে, তার সঙ্গে চ্যালেঞ্জ করে গেছে, তারা তাকে চিনতে পারেনি। এইখানেই হরিদার মহত্ব, এইখানেই হরিদা এত বড় একজন শিল্পী যে তারা তাকে চিনতে পারল না। এবং এই কারণেই সে তার চোখের ওই চাহনি আনতে পেরেছিল, একেবারে সন্ন্যাসীর চাহনি, যার চোখের মধ্যে কোনো রকম লোভ নেই, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। এটা সহজ কথা নয়, শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকে একটা চরিত্র হয়ে ওঠা, এইটাই ছিল হরিদার বিশেষত্ব। এবং মানুষটার ধ্যান জ্ঞান ভালোবাসা ছিল তার এই বহুরূপী জীবিকা, টাকা রোজগার করা তার জীবনের আদর্শ ছিল না। সেটা সে আরেকবার প্রমাণ করে দিল যে টাকা সব কিছু নয়। তাই হরিদার চরিত্রটা অত্যন্ত অনবদ্য একটি চরিত্র, এরম চরিত্র সচরাচর আমরা পাবো না। এবং এই গল্পের যে নামকরণ বহুরূপী, সেটাও একেবারে সার্থক। তো তোমরা গল্পটা ভালো করে রিডিং পড়বে, আর তারপরে আরেকবার আমার এই ভিডিওটা শুনবে, দেখবে তোমাদের ভালো লাগছে কিনা।